বইয়ের উষ্ণতায় জীবন যাপন, বইয়ের সঙ্গে বাস। যেখানে অক্ষরের ছোঁয়ায় কেটে যায় সকাল সন্ধ্যা, আবার কখনো বিনিদ্র রাত। বই সেখানে সহায়ক নয়, যেন জীবনের প্রধানতম অনুষঙ্গ, যাকে ছাড়া নশ্বর জীবন অর্থহীন মনে হয়। কবিতা, প্রবন্ধ আর আলাপচারিতার মাঝে কেউ কেউ সাজিয়ে বসেন অনুবাদের ডালা, যার হাত ধরে পাঠক স্পর্শ করে বহুদূরের অজানা কোনো ভাষার মর্মবেদনা। ভাষার মাসে আমাদের বিশেষ আয়োজন পড়ার ঘরে। আজকের অতিথি লেখক সাংবাদিক রাজু আলাউদ্দিন। আমরা আপনাকে যেভাবে জানি যে আমাদের সাহিত্য অঙ্গনের লেখকদের মাঝেও আপনাকে সবচেয়ে পড়ুয়া লেখক হিসেবে আমরা জানি, তো আপনার যাপিত জীবনে বইয়ের স্থানটা আসলে কোথায়? আপনি যখন একটা কারখানা তৈরি করেন, সেই কারখানার ভিতরে আপনি ধরা যান কিছু একটা উৎপাদন করবেন, তাই না? সেটার জন্য তো কাঁচামাল লাগবে। কাঁচামাল ছাড়া কি আপনি কিছু তৈরি করতে পারবেন? শূন্যতা থেকে তো কিছু তৈরি হয় না। জি। ফলে পাঠের ব্যাপারটা আমার কাছে একদম অঙ্গাঙ্গিভাবে জড়িত। পাঠক হিসেবে আপনি কেমন? পাঠক হিসেবে আমি বহুগামী, ঠিক আছে। আমি নানান রকম বই পড়তে পছন্দ করি, এমনকি পিওর সায়েন্স, যেটা আপনার ধরেন ফিজিক্স, ঠিক আছে, টেকনিক্যাল ফিজিক্সের টেকনিক্যাল বই না, মানে হিস্ট্রি অফ ফিজিক্স বা ফিলসফি, এগুলো আমি পড়তে ভালোবাসি। আমি অনুবাদও করেছি। আমি যেমন স্টিফেন ভাইনবার্গ, আব্দুল সালাম এবং স্টিফেন ভাইনবার্গ একবার একসাথে পুরস্কার পেয়েছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন পদার্থবিজ্ঞানে, ঠিক আছে। আমি এই বিষয়ে পড়তে পছন্দ করি। তারপরে ধরেন নৃবিজ্ঞান আমি অনুবাদও করেছি। আপনার যে ক্লদ লিভিস্ট্রাসের ইন্টারভিউ অনুবাদ করেছি। তারপরে ইতিহাস বিষয়ক, ইতিহাস আমার অত্যন্ত প্রিয় বিষয়, ফলে নানামুখী বলা যায়। আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, মানে আপনার বইয়ের সাথে আপনার যোগটা কিভাবে হলো? সেটা পারিবারিকভাবে নাকি আপনি নিজে? বইয়ের মানে অপাঠ্য বই বলতে আমরা যেগুলো বুঝি, যেগুলো স্কুল কলেজে যেগুলো আমরা পড়ি না, সে তার বাইরের বই। সেটা আমার স্কুল জীবনেই শুরু হয়েছে। হাই স্কুলে যখন আমি পড়াশোনা করি, কিংবা তার আগেই বলা যায়। কারণ হলো আমি যখন ক্লাস 6-এ পড়তাম, তখন আমাদের এক সহপাঠীর হাতে ওর রুশ দেশের উপকথা বলে একটা বই, এত সুন্দর ঝকঝকে তকতকে, তারপরে গল্প, এটা দেখে আমি ওর কাছ থেকে ধার নিয়ে পড়েছিলাম। তো ফলে বলা যায় পাঠের সূচনা কিন্তু ওইভাবে, অপাঠ্য বইয়ের পাঠের সূচনা সেটা আমার একদম স্কুল জীবন থেকেই, ক্লাস 6 ওই সময় থেকে। তারপর এটা ধীরে ধীরে বেড়েছে, নানামুখী হয়েছে। বিভিন্ন জায়গায় গিয়ে বই পড়েছেন। হ্যাঁ, কখনো বই চুরি করেছেন কখনো? হ্যাঁ, চুরিও করেছি আমি, সেটাও করেছি। সেটা বন্ধু বান্ধবের কাছ থেকে করেছি। তারপরে ইয়ের থেকেও করেছি। আমার কার্ড ছিল, সদস্য, পরে আর ফেরত দেয়নি, এরকমও ঘটেছে। ব্রিটিশ কাউন্সিলেও পড়েছি। আপনার নিজের বই চুরি হয়েছে? আমার বই খুব একটা চুরি হয়নি, কারণ আমি বইয়ের ব্যাপারে, দেওয়ার ব্যাপারে আমি খুব কৃপণ, ঠিক আছে। কৃপণ, এটা কার্পণ্যের কারণও আছে। আমার নিজের সংগ্রহ খুব ছোট, কিন্তু খুব নির্বাচিত মানে আমার নিজের প্রয়োজনে যেগুলো লাগবে, যেই বইগুলো আমাকে বারবার পড়তে হবে, কিংবা আমি যখন আবার লিখতে বসবো তখন এই বইগুলো আমার লাগবে। এই যে আপনি একটা কথা বলছেন যে বইগুলোর কাছে আমার বারবার যেতে হয় বা বারবার পড়তে হবে, হ্যাঁ, সেটা আমি যদি ইতিহাসের বইয়ের কথা বলি, সেটা আমি উপন্যাসের কথা বলি, সব মিলিয়ে আপনার বিদেশি সাহিত্য, আপনি বিস্তর পড়াশোনা করেছেন, বিদেশি সাহিত্য পড়েছেন, সব মিলিয়ে আপনার প্রিয় লেখক কারা? প্রিয় লেখক আমার অনেক। কারণ হলো আপনি জানেন বোধহয়, দেখেন, আমি বিদেশে যাওয়ার আগে, মেক্সিকো যাওয়ার আগে আমার মূল আগ্রহের এলাকা ছিল ইউরোপিয়ান সাহিত্য। আমি ইউরোপিয়ান লেখকদের অনেকের অনুবাদ করেছি, যেমন গেয়র্গ ট্রাকলের কবিতা, অস্ট্রিয়ান কবি, জার্মানভাষী, তার কবিতা আমি অনুবাদ করেছি। আমি টেড হিউজের কবিতা অনুবাদ করেছি, বই আকার এগুলো। তারপরে সিপি কাবাফের কবিতা অনুবাদ করেছি। তো বুঝতে পারছেন যে ইউরোপীয় সাহিত্য সম্পর্কে আমার একটা আগ্রহ ছিল। তো ফলে এই ভাষাতে আমার অনেক প্রিয় লেখক আছে। বাংলাদেশের সাহিত্যের কথা যদি আমরা বলি, আপনি যাদের সঙ্গে দীর্ঘ আড্ডা দিয়েছেন, দীর্ঘ সাক্ষাৎকার নিয়েছেন, সেই সমস্ত লেখকদের মধ্যে কোন বইগুলো আপনাকে আজও টানে বা আপনি গুরুত্বপূর্ণ বই মনে করেন বা আপনার প্রিয়? যেমন ধরেন আল মাহমুদের বই তো অবশ্যই, তার প্রথম 3-4টা যে বই, কবিতার বই, ঠিক আছে, সেগুলো আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ। বাংলা সাহিত্যে, বাংলা কবিতার ইতিহাসে এগুলো এক বিরাট ঘটনা।
তার লোকান্তর, কালের কলস, সোনালী কাবিন, হ্যাঁ, উনি গল্পেও খুব অসামান্য শক্তিমান গল্পকার। তারপরে শামসুর রহমানের আপনি যদি কবিতার বই বলেন, হ্যাঁ, শামসুর রহমান খুব গুরুত্বপূর্ণ আমাদের বাংলা ভাষার, গোটা বাংলা ভাষাতেই খুব গুরুত্বপূর্ণ কবি। তারপরে শহীদ কাদরী, ওনাকে আমি দেখিনি, কিন্তু তার যাদেরকে আমি দেখেছি যেমন সৈয়দ হক মানে উনি অলরাউন্ডার। আপনি কবিতায় বলেন, তার ওই কবিতার বই নিয়ে যদিও আলোচনা হয়, অনেকে উল্লেখ করে, কিন্তু অনেকেই যেটা জানেন না, যেই কারণে সোনালী কাবিনের গুরুত্ব দেওয়া হয়, ঠিক প্রায় কাছাকাছি গুরুত্ব হচ্ছে তার পরাণের গহীন ভিতর। এই প্রথম একটি পূর্ণাঙ্গ কাব্যগ্রন্থ বাংলাদেশে বাংলা ভাষায়, যেটা সবগুলো কবিতা হচ্ছে মানে তথাকথিত অপ্রমিত বাংলায় রচিত, আঞ্চলিক ভাষায় যেটা বলি, ঠিক আছে, এবং কাব্যিক সাফল্যে এর মানে চূড়ান্ত একটা মানে শীর্ষ পর্যায়ের আছে। আর তার উপন্যাস আপনি দেখেন, তাই না, তার উপন্যাসও কিন্তু খুব অসামান্য উপন্যাস। এত পরীক্ষা নিরীক্ষা, ভাষার এত বদল, এবং যেই মানে কাহিনী, নানান যে বৈচিত্র্য, এটা বাংলাদেশে খুব কম লেখকের ক্ষেত্রেই ঘটেছে। আপনি একই লেখা বারবার পড়েন? হ্যাঁ, পড়ি আমি। যেমন মুস্তফা আলী, একই বই, একই লেখক। মুস্তফা আলী আমি প্রায় মন ভালো থাকলেও পড়ি, মন খারাপ থাকলেও পড়ি, যখন আমার কোনো কিছুই পড়তে ইচ্ছা করে না তখনও পড়ি। আপনার জীবনে বই আপনাকে কি দিয়েছে? আমাকে দিয়েছে আনন্দ, আমাকে দিয়েছে মানে কি বলে, জীবন বলেছে না যে জ্ঞানের বিহনে প্রেম নেই, আমাকে দিয়েছে সেই প্রেম। যেমন আমার প্রিয় লেখক বোরহেস বলেছিলেন যে সে স্বর্গের কল্পনা কিভাবে করেছেন। উনি বলেছিলেন, গ্রন্থাগারের আদলে করেছি স্বর্গের কল্পনা। মানে স্বর্গটা তার কাছে কি? স্বর্গটা হচ্ছে আসলে একটা লাইব্রেরি। আমি আপনাকে কোথাও পাঠাতে চাই, সেখানে আপনি 3টা বই নিয়ে যেতে পারবেন, কোন 3টা নেবেন? আমি নেব আরব্য রজনী, যা বারবার পড়া যায়, যা পড়ে শেষ করা যায় না, ঠিক আছে, পড়ে আবার সে পিছনে যেতে হয়। কারণ হচ্ছে এর গড়নটাই এমন যে আপনি মানে এটাকে বলে ফার্কিং পাথস, মানে শাখা প্রশাখাময়, ঠিক আছে। তো এইটা আপনাকে এক ধরনের ইয়ের মতো, কি বলে এটাকে বলে, ল্যাভেরিন্থ, গোলকধাঁধা। এটা হচ্ছে সেই গোলকধাঁধা যেখান থেকে আপনি বেরোতে পারবেন না। তো এইটা একটা অসীম গোলকধাঁধা, যেখান থেকে বেরোনো যায় না, এটা একটা অসীমতার ইঙ্গিত। তো এই অসীম একটি গ্রন্থ আমি চাই। তারপরে আমি চাই বোরহেসের বইগুলো, হোর্হে লুইস বোরহেসের বইগুলো। তারপরে আমি চাই 3টা বই না, আর চাই আমি জীবন দাশের কাব্য সমগ্র। আপনি কবিতা লিখেছেন, আপনি প্রবন্ধ লিখেছেন, আপনার বইয়ের সংখ্যাও প্রায় 50-এর কাছাকাছি আমি যতদূর জানি। আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? আমার গুরুত্বপূর্ণ কাজ আমি মনে করি, আমি অনুবাদ করেছি, প্রবন্ধ লিখেছি, কবিতা লিখেছি। আমি মনে করি আমার গুরুত্বপূর্ণ কাজ কবিতা এবং প্রবন্ধে। আমার কবিতার সংখ্যা কম, কবিতার বইয়ের সংখ্যা কম, কিন্তু আমি মনে করি যে কবিতায় আমি অনেক পরীক্ষা নিরীক্ষা যেমন আছে, পরীক্ষা নিরীক্ষা করলেই যে কেউ বড় কবি হন তা নয়, কিন্তু পরীক্ষা নিরীক্ষা থাকে, যে কোনো বড় কবির কবিতার মধ্যেই থাকে। যে রবীন্দ্রনাথের মধ্যে আছে, জীবনানন্দ দাশের মধ্যে সেইটা যেমন আছে, আবার একই সঙ্গে আমার কবিতার মধ্যে অনেক ভিন্ন ভিন্ন অনেক স্বর আছে। এবং যদি কেউ মনোযোগ দিয়ে পড়ে আমার কবিতা, তাহলে দেখতে পাবে আমার কবিতার মধ্যে আপনার যদি শিল্প কুশলতার কথা বলা হয়, সেই জায়গাগুলোতে আমি কোনো কবিতায় আমি প্রায় চূড়কে স্পর্শ করেছি। কিন্তু আমি যেহেতু এত বেশি প্রবন্ধ লিখেছি, এত বেশি অনুবাদ করেছি, কেউ ওই দিকে আসলে ভালো করে খেয়ালও করেনি। জি ভাই, আপনার কবিতার কলম এবং আপনার তীক্ষ্ণ সমালোচনার কলম অব্যাহত থাকুক। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ।